প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। যথারীতি আজকে আমাদের সঙ্গে রয়েছেন, এর আগেও আমাদের সঙ্গে ছিলেন গিয়াস আহমেদ। গিয়াস আহমেদের পরিচয়টা বলি। দীর্ঘদিন নিউ ইয়র্ক প্রবাসী, কমিউনিটির নেতা, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য এবং যুক্তরাষ্ট্র বিএনপির একজন প্রভাবশালী নেতা। যদিও এখানে এখন যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি নেই, সে কারণে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বিএনপির এখানে পালন করছেন। ওনার সঙ্গে রয়েছে আবার লন্ডনের সঙ্গে যোগাযোগ, তিনি সম্প্রতি দেশ থেকে ঘুরে এসেছেন। তো মোটামুটিভাবে দেশ এবং প্রবাস দু জায়গার রাজনীতির সঙ্গেই তিনি অত্যন্ত গভীরভাবে সম্পৃক্ত। তো ধন্যবাদ গিয়াস আহমেদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি তো আমার এখানে মাঝে মাঝে আসেন। তো আপনার আমাদের অনেক দর্শক আপনাকে পছন্দ করে। তো সরাসরি প্রশ্নে চলে যাই। প্রশ্ন হলো, আপনি বোধহয় অবগত নিশ্চয়ই যে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন শুরু হচ্ছে আগামী ২১ তারিখ থেকে, ২২ তারিখ থেকে। অ্যাকচুয়ালি ডক্টর ইউনূস, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আসছেন নিউ ইয়র্কে। উনার সঙ্গে আরো চারজন মানে রাজনৈতিক নেতা আসছেন, যার মধ্যে দুজন বিএনপির, একজন জামাতের, একজন এনসিপির। তো একটি বিষয়, মানে এই প্রসঙ্গটাতে যাওয়ার আগে আমি একটি বিষয় আপনাকে প্রশ্ন করতে চাই। সেটা হলো যে মাহফুজ আলম যখন এসেছিলেন, সেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এখানে তো অনেক বিক্ষোভ করতে গিয়ে বেশ অনেকটা উত্তেজিত হয়েছিল। আহ, তারা বলছে যে তাদের এক দুজনকে পুলিশ প্রথম ধরেছিল, পরে আবার ছেড়ে দিয়েছে। কিন্তু আজকে আবার বিভিন্ন ভাবে, সরকারি ভাবে, যেমন ঢাকা ওয়াশিংটন থেকেও প্রেস মিনিস্টার বলছে, কনসাল জেনারেল নিজেও বলছে যে নাকি আওয়ামী লীগের ৬ জন লোককে গ্রেপ্তার করা হয়েছে। এবং আবার এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে গুজব। আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করবার জন্য। আসলে আহ, আমরা লাস্ট যে 15-16 বছর আওয়ামী লীগের যে অগণতান্ত্রিক আচরণ, দুর্নীতি, বাংলাদেশের যে ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে তো আমরাও আন্দোলন করেছি। সেটা সেই আন্দোলন, আপনার গণতান্ত্রিক আন্দোলন, সেটা আপনার এদেশের আইন মেনে আমাদের আমরা আন্দোলন করেছি। আমাদের সাথে কখনোই বিএনপি আওয়ামী লীগের সাথে তেমন কোনো সংঘর্ষ হয়নি। আমরা এম্বাসি আক্রমণ করিনি বা ওই ধরনের ডিম ফেকাফেকি এগুলো আমরা করিনি কখনো। তো সেটা হলো আপনার, এটা গণতান্ত্রিক একটা ভাষা আছে, গণতন্ত্রের ভাষা আপনার আমাদের মানতে হবে। কিন্তু আওয়ামী লীগ এবার আমরা যা দেখলাম যে এ, মানে এম্বাসিতে লাথি মেরে কাজ ভাঙা, আপনার ডিম ফেকা, এই ধরনের আচরণ। এবং আমাদের অনেকেই আওয়ামী লীগের বলেছেন যে তাদের কুৎসিত রূপ তারা এবার দেখাবেন। মানে এই ধরনের আচরণ করলে প্রথমত আমি মনে করি যে এই প্রবাসে যারা আমরা আছি, প্রবাসে আমরা কিন্তু দেখেন দীর্ঘদিন যাবত আমরা ধীরে ধীরে একটি শক্তিশালী বাংলাদেশি কমিউনিটি আমরা গড়ে তুলেছি। আমাদের মেইন স্ট্রিমে আমাদের একটা প্রভাব আছে। যে কোনো নির্বাচনে কংগ্রেসম্যান বলেন, সিনেটর, মেয়র, গভর্নর, ইভেন প্রেসিডেন্ট নির্বাচনে আমাদের একটা প্রভাব আছে। এই আমাদের বাসায় আসে, আমাদের সমাজে আসে, আমাদেরকে ডাকে। অতএব আমাদের পুলিশ ডিপার্টমেন্টে আমাদের অনেক বন্ধুরা কাজ করেন। এবং আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা ভালো স্কুলে যাচ্ছে, ভালো কলেজে এবং ভালো ইউনিভার্সিটিতে যারা যাচ্ছে এবং ভালো ভালো জব বিজনেস তারা করছে। তো আমাদের আচরণ যদি এই ধরনের হয় এবং সেটা যদি মেইন স্ট্রিমের পত্রপত্রিকায় এবং মিডিয়ায় প্রকাশ পায় এবং এই দেশের প্রশাসনে সেটা জানতে পারে, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের মান সম্মান কিন্তু ভূলুণ্ঠিত হচ্ছে। তো সেই দিক থেকে আমাদের ছেলেমেয়েরাও কিন্তু লজ্জিত হচ্ছে। সেই দিক থেকে আমাদের সেই ধরনের আচরণ করা উচিত যে যেখানে আমাদের প্রবাসীদের মান সম্মান ক্ষুণ্ণ না হয়। অন্যদিকে এই আচরণের কারণে, এই কুৎসিত আচরণের কারণে বাংলাদেশে যারা বসবাস করেন তারাও কিন্তু আওয়ামী লীগকে মানে মানে আরো ঘৃণা করছেন। এখন তাদের বোঝা উচিত যে কি কারণে একটা গণ অভ্যুত্থান হয়। গণ অভ্যুত্থান তো আর মানে একটা একটা দলের অধীনে হয় না। একটা দল চাইলেই গণ অভ্যুত্থান হয় না। সে গণ অভ্যুত্থান, বিপ্লব সমস্ত সর্বস্তরের জনগণের একটি অংশগ্রহণ থাকে। তো এই আওয়ামী লীগের যে এই 15 বছর যে 71-এর যে চেতনা তারা ভুলুণ্ঠিত করেছে, 71-এর চেতনা, গণতন্ত্র, ভোটের অধিকার, ন্যায় বিচার তারা ভুলুণ্ঠিত করেছে।
তারা ভারতীয় সেবা সেবা দাসে পরিণত হয়েছিল। আজকে দেখেন সেই কারণে ভারত উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবার জন্য, কারণ তাদের সাথে তাদের স্বার্থ জড়িত ছিল। তো সেই কারণে তাদের এখন এমন ভাবে আচরণ করা দরকার, তাদের ভুল মানে যে যে তাদের যে অন্যায় করেছে সেটা তাদেরকে বুঝে সেই ধরনের আচরণ করা উচিত। এবং সেটা আবার জনগণের কাছেও সেই ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত। যেমন 71-এ দেখেন আহ, জামাত ইসলাম যে গণহত্যা করেছে, তারা কিন্তু সেভাবে ফর্মালি তারা তারা জাতির কাছে ক্ষমা চায়নি। আওয়ামী লীগও কিন্তু তাই, একই রূপ তাদের, এই জামাতের মতোই। তারা কিন্তু আপনার এই জাতির যে অন্যায় কাজটা করলো, 71 যে চেতনা, গণতন্ত্র, ভোটের অধিকার, দিনের ভোট রাত, বিলিয়নস অফ ডলার বিদেশে পাচার, আজকে দেখেন ব্রিটিশ পত্রিকায় কিন্তু উঠেছে। বাংলাদেশের পত্রিকা তো তারা বিশ্বাস করে না। ব্রিটিশ ডেইলি সানে উঠেছে যে কত 300 কত বিলিয়ন ডলার তারা পাচার করেছে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আওয়ামী লীগের এখন একটু নীরব থাকা উচিত। আওয়ামী লীগের মানে যে কর্মকাণ্ডের জন্য তারা অনুশোচনা প্রকাশ করা উচিত, তাহলেই হয়তো একসময় বাংলাদেশের জনগণ তাদেরকে আবার মানে গ্রহণ করবে। এটাই আমার বক্তব্য। হ্যাঁ, কিন্তু আমি এই যে বললাম যে এই যে এমবেসি বা কনসুলেট বলতেছে যে 6 জন আওয়ামী লীগের মানে কর্মীকে বা নেতা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, বা আবার আওয়ামী লীগ বলতেছে যে না, এগুলি গুজব, ভুয়া। না, আমি আমি কিছু যতটুকু জানেন? জানি, হ্যাঁ আমি যতটুকু জানি যে এম্বাসি যখন, এম্বাসি বলতে কনসুলেট অফিসে যখন তারা হামলা করে, তখন দুইজন পুলিশ দুইজন কর্মীকে তারা এরেস্ট করে আবার ছেড়ে দিয়েছে, বা জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে। হুম। কিন্তু পরবর্তীকালে আমার জানা মতে কনসুলেট অফিস থেকে, এম্বাসি থেকে স্টেট ডিপার্টমেন্টে তারা লিখিত অভিযোগ করেছে, এবং ছবি সহ। আপনারা দেখেছেন যে এগুলি তো হাইডিং হাইডিং করার কিছু নেই। এখানে সমস্ত যারা আক্রমণ করেছে, যারা ওখানে এবং তাদের তাদের কোনো পারমিশন ছিল না, তাদের পারমিশন ছিল না। এবার পারমিশন যদি মানে না থাকার কারণে তারা এম্বাসির মানে নিয়ম হলো যে আপনি 1 ব্লক দূরে 2 ব্লক দূরে বিক্ষোভ করবেন। সেখানে যদি পারমিশন নিয়েও থাকে, তাহলে 1 ব্লক দূরে থাকতে হবে। কারণ কারণ ডোরের কাছে তা কখনো পারমিশনের আপনার অনুমতি দেয় না। তো আমার জানার মধ্যে তাদের পারমিশন ছিল না, এবং সে যেভাবে তারা আক্রমণ করেছে সেগুলো সব ভিডিও আছে। তো সেটা কিন্তু সরকার টু সরকার, এখন কিন্তু বাংলাদেশ, এটা বিএনপি আওয়ামী লীগ না, এখানে বাংলাদেশ সরকার টু আমেরিকান সরকার এটা এই কেসটা নিয়েছে। এবং আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট এটাকে গুরুত্বের সাথে নিয়েছে, কারণ তাদের আমেরিকার মানে হলো দায়িত্ব বিদেশি একটি সরকারকে, এম্বাসিকে প্রোটেকশন করা। এবং সেটা এই সরকার, আমেরিকান সরকার ফেল করেছে। তো সেই দিক থেকে তারা কিন্তু এটাকে সিরিয়াসলি নিয়েছে আমার জানা মতে, এবং মামলা হয়েছে। আমি যতটুকু জানি, আমি কনসুলেটের সাথে কথা বলেছিলাম একবার, তারা বলে সেটা মামলা হয়েছে এবং এটা স্টেট ডিপার্টমেন্ট এটা তদারকি করছে। তো এবং আমিও শুনেছি যে 5 জনের মতো এরেস্ট করে, 4-5 জন এরেস্ট হয়েছে, এবং আরো এরেস্ট হবে। এবং এই ছবি সহ তাদেরকে আমি আমার জানার মতে তারা তাদেরকে খোঁজা হচ্ছে। যদি জীবন বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন আপনার বিক্ষোভে যদি তাদেরকে দেখা হয়, দেখা মাত্র তাদেরকে এরেস্ট করবে, কারণ আপনাদের সকলের ছবি কিন্তু 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 স্টেট আজকে তো ডিপার্টমেন্টে আছে। আজকে তো দেখলাম যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি তো ওই দিন ডেমনস্ট্রেশনে ছিল। আজকে তো দেখলাম যে সন্ধ্যার সময় জ্যাকসন হাইটে তারা 15-20 জন প্রেসিডেন্ট সেক্রেটারি সহ অন্যরা ঘোরাঘুরি করতেছে, ঘুরতেছে। হ্যাঁ, আপনি মনে করেন হয়তো তাদের কাছে খবরটা ছিল না যে জ্যাকসন হাইটে তারা মিটিং করছে। এখন এমন যদি হয়, মানে তারা তো তাদের খুঁজছে, এবং তাদেরকে মানে যেহেতু কেস হয়েছে, একটা মামলা হয়েছে, তো যখন হুম। একটা মামলা হয়েছে যা ভাঙচুরে, তো এটা আপনি জানেন এই দেশে যখন মামলা হয়ে যায়, আপনি যদি একজন নামে মিথ্যা মামলা করেন, তারপর দেখা যায় যে এটা কেস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এটা তো একটা দিবালোকের মতো সত্য, ভিডিও আছে, ভিডিও ফুটেজ আছে, নিউজ হয়েছে, এবং পুলিশও সাক্ষী, পুলিশ ছিল। তো এটা তো একটা মানে কেস হয়েছে যেহেতু, আপনার আজ হোক কাল হোক, আর বাদ বাকি যারা আছে যাদের না তাদেরকে ধরা হবে। এখন জ্যাকসন হাইটসে হঠাৎ করে 1 ঘন্টার জন্য একটা বিক্ষোভ করলো, সেখানে তো আর পুলিশ তো মানে জানে না যে তারা এখন বিক্ষোভ করছে। সেই দিক থেকে তাদের জন্য আমি বলবো যে মানে এটা অশুভ একটা জিনিস। এবং এটা নিরাপত্তার মানে তাদের জন্য একটা, এটা সুখবর না, এটা আমি বলবো যে যারা ওখানে ছিল তাদেরকে সতর্ক থাকা উচিত। এবং এটা মামলা যেহেতু হয়েছে, একটা এরেস্ট আজ হোক কাল হোক এটা হবে। ইয়াস আহমদ, সরি, এক্সকিউজ মি। আর অন্য একটি প্রশ্ন করতে চাই আপনাকে, সেটা হলো এই যে ডক্টর ইউনূস আসছেন জাতিসংঘে সাধারণ পরিষদে,
তো উনি আসার পরে আওয়ামী লীগ একটা বিশাল মানে শোডাউন করে বিক্ষোভ করবে জাতিসংঘের সামনে, যেটা সব সময় হয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপি করে, বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ করে। এটা এক ধরনের প্রথা। খালেদা জিয়া যখন আসতেন আওয়ামী লীগ বিক্ষোভ করতেন, আবার আপনারা উল্লাস করতেন বিএনপি। হাসিনা যখন আসতো আপনারা বিক্ষোভ করতেন, আর আওয়ামী লীগ উল্লাস করতো। এখন ইউনূস একটি অন্তর্বর্তীকালীন সরকারের মানে উপদেষ্টা। স্বাভাবিকভাবে আওয়ামী লীগ তো তাকে পছন্দ করে না। তা আওয়ামী লীগ ন্যাচারালি বিক্ষোভ করবে। এখানে আপনাদের রুলটা কি? আপনাদের কি মানে কোনো বিক্ষোভ বা কোনো আনন্দ, কি কি রুলটা কি হইতে পারে বিএনপি, যুক্তরাষ্ট্র বিএনপির? প্রথমত প্রথমত আপনার মনে করেন এই একটা বিপ্লবের মাধ্যমে, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, এটা তো আমাদের সরকার, মানে আমরাই তো গণঅভ্যুত্থানটা ঘটিয়েছি। আমরা দেখেন, আপনারা জানেন যে এই 16 বছর 17 বছর, তারও আগে 111 থেকে শুরু করে এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমরা প্রবাসীরা, আমরা যারা যুক্তরাষ্ট্র বিএনপি, আমরা কিন্তু আন্দোলন করেছি, সংগ্রাম করেছি এই এই ফ্যাসিবাদের পতনের জন্য। বাংলাদেশেও কিন্তু বিএনপি লক্ষ লক্ষ নেতাকর্মী আপনার মিথ্যা মামলায় বাসায় থাকতে পারেনি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে রাখা হয়েছে। তো এইভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তো সবকিছু মিলে বিএনপি কিন্তু এই আন্দোলনে আপনার অন্যতম ভূমিকা রেখেছে। তো সেই যে আন্দোলনের মাধ্যমে যে সরকারটা মানে প্রতিষ্ঠিত হলো, অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো বিএনপির অবদান। সেদিক থেকে বিএনপি বলতে আমি শুধু একা বিএনপি বলছি না, এটা জনগণের অবদান, বা বিএনপিতে লিড দিয়েছে। তো এই গণ অভ্যুত্থান যখন হলো, ছাত্র জনতার যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানে এই সরকার তো বিএনপি সমর্থন দিয়েছে। এবং বিএনপি যেহেতু সমর্থন দিয়েছে, সেখানে আমরা গত বছর কিন্তু যখন ডক্টর ইউনূস সাহেব আসলেন, আমরা তাকে সাধুবাদ জানিয়ে এয়ারপোর্টে গিয়েছিলাম। তারপরে তারপর আপনারা দেখেছেন যে ডক্টর ইউনূস সাহেবের যারা আছে আশেপাশে, ডক্টর ইউনূস সাহেব একটা ভুল করেছে, যে তিনি ছাত্রদের দিয়ে একটি রাজনৈতিক দল গঠন করলেন। ছাত্রদেরকে লেখাপড়া করার কথা ছিল, তাদেরকে আপনারা মানে সংসদে কি বলে মন্ত্রী পরিষদে নিলেন, এবং একটা রাজনৈতিক দল গঠন করলেন। এবং তাদের ভাষাও সেই ফ্যাসিবাদের ভাষায় তারা কথা বলা শুরু করলো। জামাত ইসলামী সেখানে সরকারের ভিতরে ঢুকে গেল। জামাতকেও তারা অন্যভাবে সমর্থন দিচ্ছিল। বিএনপি কে ঠাকাও একটা, এই ধরনের একটা মনোভাব আমরা দেখতে পেলাম। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু করা হলো। সেই কারণে কিন্তু আমরা এবার আহ, আহ, এবার আমরা এয়ারপোর্টে বা জাতিসংঘে যাওয়ার আমাদের যুক্তরাষ্ট্র বিএনপির কোনো প্ল্যান ছিল না। সেই কিন্তু আপনি দেখেছেন 2 দিন আগে যখন ডক্টর ইউনূস সাহেব এবার বুঝতে পেরেছে যে তাদের যে আগের যে সমর্থন ছিল সেটা নেই। আর বিএনপি যদি তাদেরকে বহির্বিশ্বে সমর্থন না দেয়, তাহলে তারা হোটেলে ঢুকতে পারবে না, এয়ারপোর্টে তো মানে পলিয়ে যেতে হবে। তো সেই কারণে এবার হয়তো ইউনূস সাহেব, আপনি দেখেছেন আমাদের দলের মহাসচিব সহ জামাত ইসলাম এবং এনসিপির 4 জন, মানে সব মিলে 4 জনকে, রাজনৈতিক ব্যক্তিদেরকে তিনি তাদের দলের, তাদের এই সফরের এক অংশীদার করেছেন। সেক্ষেত্রে আমরা, যেহেতু আমাদের মহাসচিব আসছেন, আমরা আসছেন এবং আমাদের দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা এবার তাদেরকে সাধুবাদ জানাতে যাব। আরেকটা জিনিস বলতে চাই, যে এই সরকার যতই অন্যায় করুক বা যতই ব্যর্থ হোক, এই সরকারকে তো মানে আমরা চাবো না যে এই সরকার ব্যর্থ হোক। কারণ এই সরকার তো আমাদেরই সরকার, জনগণের সরকার, গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার। তাদের ভুলভ্রান্তি হচ্ছে, সেটাকে শুধরিয়ে আমরা চাই এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে, আপনার জনগণের যে ভোটের অধিকারের জন্য আমরা যে আন্দোলন করেছিলাম, জনগণের যে ন্যায় বিচার এবং তাদের যে একটি আশা আকাঙ্ক্ষা, তাদের ইচ্ছা মতো ভোট দিবে। এখন তো গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, বিএনপিকে যে ভোট দিবে এমন কোনো কথা নেই। তবু আমরা চাই যে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক। কারণ গণতান্ত্রিক সরকার ছাড়া, বর্তমান যে দেখেন অগণতান্ত্রিক সরকার কিন্তু দেশ চালাতে ব্যর্থ হয়েছে। এবং বিদেশি বিনিয়োগ যাচ্ছে না। আপনার দেশের আইন শৃঙ্খলা ঠিক মতো চলছে না, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। সবকিছু মিলে এই সরকার একদিকে ব্যর্থ। তারপরেও আমরা চাই, যেহেতু ফেব্রুয়ারি মাসে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, আশা করি সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষ ভোট প্রয়োগ করতে পারবে এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। সেই আচ্ছা, জন্যই আমরা ডক্টর ডক্টর ইউনূস সাহেবকে আমরা সমর্থন করছি। গ্যাস আহমেদ, আপনি একটা কথা বললেন যে গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানে বিএনপি লিড দিয়েছে। কিন্তু এনসিপি বা যে সমন্বয়কারীরা কিন্তু বিএনপি লিড দিচ্ছে এই কথা তারা কখনো বলেন। তারা উল্টাটা বলে যে তারা করছে, বিএনপি করতে পারে নাই, ওরা ব্যর্থ হয়েছে, আমরা আন্দোলন করে আমরা জয়ী হয়েছি। আসলে ঘটনা হলো যে, আপনারা জানেন যে 15 বছর তো তারা, তাদের কোনো অস্তিত্ব ছিল না। এই সরকারকে, আওয়ামী লীগ সরকারকে যে জনগণ থেকে বিচ্ছিন্ন করা, এবং মানে একটা গণতান্ত্রিক আন্দোলন করে
তাদেরকে দেখেন এই গণতান্ত্রিক আন্দোলনের ফলে গত বছর যে যে ডামি নির্বাচন আওয়ামী লীগ সরকার করতে বাধ্য হলো। আপনি দেখেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান জনগণের উদ্দেশ্যে বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে তাহলে আমরা এই সরকার এই নির্বাচনে অংশগ্রহণ করব না, এবং জনগণকে আহ্বান জানিয়েছিলেন তারা যেন এই সরকারের কোনো নির্বাচনে অংশগ্রহণ না করে, এবং কোনো স্বতন্ত্র প্রার্থীও যেন তারা মানে না দাঁড়ায়। সেই কারণে আপনি দেখেছেন তারেক রহমানের সেই আহ্বানে আপনার জনগণ প্রত্যাখ্যান করেছে, এবং এবং কোনো কোনো স্বতন্ত্র প্রার্থীও দেখেন কোনো আপনার এই আসনে কোনো নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায় নাই। এবং ফলে শেখ হাসিনা আপনি দেখেছেন যে ডামি নির্বাচন মানে নিজেদের দল থেকে ডামি নির্বাচন দিতে বাধ্য হয়েছে, এবং বিএনপিকে ভাঙার জন্য আপনার শমসের মোবিনের মাধ্যমে 1,000 কোটি টাকার মিশন নিয়ে এই দল ভাঙতে পারেনি। তো এই যে বিএনপির যে একটা নিয়মতান্ত্রিক আন্দোলন, এবং ক্রস ফায়ারে গিয়েও বিএনপি নেতাকর্মীরা বিট্রো করেনি, আয়না ঘরে গিয়েও বিএনপি নেতাকর্মীরা বিট্রো করেনি, এবং এই যে হাজার হাজার মানে মামলা নিয়েও তারা কিন্তু ঘরে থাকতে পারেনি, তারপরে কিন্তু বিএনপি ছেড়ে যায়নি। তো সেই কারণে এই যে 15 বছর যে জনগণের মানে আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য যে বিএনপি যে ত্যাগ তিতিক্ষা করলো, এই জনগণকে ঐক্যবদ্ধ করেছে কে? বিএনপি। এবং যারা নাকি ছাত্ররা যারা নাকি দাবি করছে তারা তো অনেকেই ছাত্রলীগের সাথে শেখ হাসিনার সাথে মিশেছিল, এবং জামাত ইসলামের ছাত্র শিবিরের অনেকেও আপনার ছাত্র লীগের সাথে মিশেছিল। বিএনপি ছাত্র দল কিন্তু সেটা করেনি, তারা ইউনিভার্সিটিতে ঢুকতে পারেনি, বাট কিন্তু তারা কখনো কম্প্রোমাইজ করেনি। অতএব এই ছাত্রদের যে দাবি ছিল একটা কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলনটা যখন যেহেতু এই সরকার একটা ফ্যাসিবাদী সরকার, তারা এই কোটা সংস্কার আন্দোলনটাকেও তারা কিন্তু মেনে নিতে পারেনি। তারা নির্বিচারে ছাত্রদের উপর অন্যায় অত্যাচার এবং গুলিবর্ষণ করলো। সেই কারণে আপনার এই সাধারণ ছাত্ররা, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা, জনগণ এবং বিএনপি তখন পিছিয়ে থেকে যেভাবে যোগান দিয়েছে, এবং ছাত্র দলে দেখেন 450 বিএনপি 450-এর মতো বিএনপির লোক মারা গিয়েছে, এবং রিক্সা চালক থেকে শুরু করে সাধারণ জনতা মারা গিয়েছে। মানে এই যে জনগণকে ঐক্যবদ্ধ করা, আমাদের লন্ডন থেকে আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেব আমাদেরকে কল দিয়েছেন, সারা বিশ্বের প্রবাসীদের কল দিয়েছেন, বাংলাদেশের প্রত্যেকটা জেলার উপজেলার এবং বিএনপি নেতা কর্মীদেরকে কল দিয়ে বলেছেন এইবার ব্যর্থ হওয়া যাবে না, তোমরা এই ছাত্রদেরকে সমর্থন দাও, ছাত্রদেরকে সামনে রেখে তোমরা ঝাঁপিয়ে পড়ো। আপনি দেখেছেন যে যখন 6 জন সমন্বয়ককে ডিবি হারন ভাতের হোটেলে ভাত খাইয়ে তারা কিন্তু বোঝানো হলো যে তোমাদের দাবি দেওয়া কি, কোটা সংস্কার। এখন হাইকোর্টের মাধ্যমে শেখ হাসিনা তো সেই দাবি মেনে নিয়েছে, এবং কোটা সংস্কারের দাবি তোমাদের দাবি মেনে নেওয়া হয়েছে হাইকোর্টের মাধ্যমে। এখন তোমাদের আর আন্দোলন করবার তো আর যুক্তি থাকে না। সেই ক্ষেত্রে তারা কিন্তু ডিবি হারনের ভাতের হোটেলে ভাত খেয়ে কিন্তু তারা আপনার আন্দোলন প্রত্যাহার করেছিল, আপনি দেখেছেন। এখন এখন তারা বলবে যে আমাদেরকে চাপ দিয়ে করেছে। বিএনপি কোনো চাপের মুখে আয়না ঘরে গিয়ে কিন্তু কখনো মাথা নত করেনি। বিএনপি ক্রস ফায়ার হয়েছে, কখনো মাথা নত করেনি, কিন্তু তারা আয়না ঘরে তারা ডিবির হারনে গিয়ে আপনার এই স্বাক্ষর করেছে, আন্দোলন প্রত্যাহার করেছে। কিন্তু জনগণ, ছাত্র জনতা সেটাকে প্রত্যাখ্যান করেছে, ছাত্র জনতা বিশ্বাস করেনি। এবং এবং তখন টু লেট, কারণ ছাত্র অসংখ্য তখন 500-700 ছাত্র বা হাজার খানিক ছাত্র তখন তখন অলরেডি মানে মৃত্যুবরণ করেছে। তো সেক্ষেত্রে তারা যদি সত্যি সত্যিও মনে করেন, ধরে নিলাম এটা সত্য না, বাট সত্যি যদি তারা এই আন্দোলনের মানে মেনে নিত, মানে এই আপনার কোটা সংস্কার আন্দোলন যে সরকারের যে মেনে নিয়েছে সেটা যদি মেনে নিয়ে প্রত্যাহার করত, সাধারণ জনতা, বিএনপি এবং এবং অন্যান্য ছাত্ররা তা মেনে নিত না। সেই কারণে তারা বাধ্য হয়ে পরে যখন তারা ডিবি হারনের ভাতৃ হোটেল থেকে মানে ছুটে আসলো স্বাক্ষর করে, তখন দেখলো যে তখন তাদের হাতের আর নেই, তখন জনগণ রাস্তায় নেমে গিয়েছে। অতএব তারা বাধ্য হয়ে তখন আপনার এই ছাত্রদের সাথে একসুরে কথা বলতে বাধ্য হয়েছে। এবং আপনি জানেন যে তারেক তারেক রহমান সাহেব এক দফার আন্দোলন কিন্তু তার আগে দিয়েছেন, এই ভাতের হোটেলে ডিবি হোটেলে যাওয়ার আগেই কিন্তু এক দফার আন্দোলন দিয়েছেন। তো সেই এক দফার আন্দোলন আমরা প্রবাস থেকে, আপনারা জানেন যে আমরা এখান থেকে লাগাতার আন্দোলন করেছিলাম। আমরা বলেছি যে যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিবাদী সরকারের পতন না হবে ততদিন পর্যন্ত আমরা রেমিটেন্স পাঠাবো না, এবং আন্দোলন আমাদের অব্যাহত থাকবে। আমাদের নিউ ইয়র্ক টাইমসে আমরা অ্যাড দিয়েছি, আমাদের নিউ ইয়র্ক টাইমস, হোয়াইট হাউস, ক্যাপিটাল হিল, জাতিসংঘে আমরা লবিং করেছি। সবকিছু মিলে এই আন্দোলনটা ছিল, এবং বিএনপি লিড দিয়েছে। এবং অনেকে বলে বিএনপি তো সামনে আসেনি, মানে বিএনপি সামনে আসলে তো আওয়ামী লীগ বলতেছিল যে এটা বিএনপির আন্দোলন, এটা জামাত শিবিরের আন্দোলন, এটা এটা রাজনৈতিক আন্দোলন।
সেই ক্ষেত্রে এটাকে যেন রাজনৈতিক আন্দোলন বলতে না পারে, সেই কারণে ছাত্র আন্দোলনটাকে আমরা সমর্থন দিয়েছি এবং ছাত্রদেরকে সামনে রেখেছি, যাতে আপনার বহির্বিশ্বে কিন্তু প্রচার হয়েছে যে বাংলাদেশের এই ফ্যাসিবাদী সরকার ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে। তো এটা রাজনৈতিক কৌশল। সেক্ষেত্রে আমি বলবো যে বিএনপি এই 15 বছর 16 বছর আন্দোলন করে জনগণকে ঐক্যবদ্ধ রেখেছে বলেই এটা গণ অভ্যুত্থান হয়েছে। এক মাসে কোনোদিন গণ অভ্যুত্থান হয় না। জনগণকে তো মোটিভেশন থাকতে হবে। জনগণ থেকে আওয়ামী লীগ বিচ্ছিন্ন করার দায়িত্ব ছিল বিএনপির, এবং সেটা সেটা করতে পেরেছে বলে আমরা মনে করি। গিয়াস আহমেদ, আপনাকে একটা লাস্ট প্রশ্ন, এটা 2 মিনিট আপনাকে সময়। এই প্রশ্ন অ্যাকচুয়ালি দুইটা প্রশ্ন। একটা হলো যে এই যে আসতেছেন জামাতের নেতা, বিএনপির দুজন এবং এনসিপি, আপনি কি মনে করেন যে এটা ফেয়ার? দেশে এতগুলি রাজনৈতিক দল থাকতে এই তিনটা দলকে পিক আপ করলো, যে এটা কেন কিভাবে হইতে পারে? দ্বিতীয়ত, এনসিপি তো ইয়েই পায় নাই, এখন ইলেকশন কমিশনের নিবন্ধনই পর্যন্ত পায় নাই। এটা তো হইলো, কিন্তু এদের এখানে আসা, এখানে কি অন্য কোনো ধরনের সমঝোতামূলক কথাবার্তা বলা বা এরকম কোনো কিছু মনে হয় কিনা, এক। দ্বিতীয়ত, ইলেকশনটা আপনি কতটুকু আশাবাদী ফেব্রুয়ারিতে ইলেকশন হবে? ফলে এটা কি ধরনের ইলেকশনটা হইতে পারে? হুম। বাস আসলে মনে করেন, আমি তো প্রথমে বলেছি যে ডক্টর ইউনূস সাহেব ছাত্রদেরকে আপনার একক এই এই গণঅভ্যুত্থানের একক ক্রেডিট দিয়ে তিনি ভুল করেছেন। তিনি তিনি কিন্তু আমাদের এই 15 বছরের আন্দোলনের সংগ্রামে ছিলেন না। তিনি ব্যবসায়ী মানুষ। তার ব্যবসা গোটানোর জন্য সরকারের সাথে, সরকার যেহেতু তাকে পছন্দ করতো না, সেই কারণে তিনি তার অবস্থানে ছিলেন। আর আমরা কিন্তু মাঠে ছিলাম, বিএনপি মাঠে ছিল। তো সেই ক্ষেত্রে এই ছাত্রদেরকে এখন যেটা বলেন আপনি, রেজিস্ট্রেশনও পায়নি, তারপর তাদেরকে একটা প্রাধান্য দেওয়া হচ্ছে। এবং এই এনসিপি থেকে 3 জন উপদেষ্টা নেওয়া হয়েছিল। এটাও কিন্তু বিএনপি আপত্তি জানিয়েছে এখন। এবং তাদের যে কর্মকাণ্ড, একটা দলকে সমর্থন দেওয়া হয় 3 জন উপদেষ্টা, এটা একটা স্ববিরোধিতার কাজ। আমি মনে করি এই এই উপদেষ্টাদের পদত্যাগ করা উচিত। এবং তারা এখনো রেজিস্ট্রেশন পায়নি, তাদেরকে এইভাবে সুযোগ সুবিধা দেওয়া উচিত হচ্ছে না। এটাও একটা বৈষম্য আমরা মনে করি। আর জামাতও কিন্তু এখন এই সরকারের কাঁধে ভর করে বসেছে। সেক্ষেত্রে আমি মনে করি যে সরকার যেহেতু এখন দুর্বল সরকার, এই সরকারের মধ্যে অনেক আমলারা আছে যারা আওয়ামী লীগ, পুলিশ বাহিনী এখনো আওয়ামী লীগ, আপনার অন্যদিকে কিছু আছে এনসিপির, কিছু আছে জামাতের, কিছু আছে বিএনপির। এই সরকার সব দিক থেকে আপনার হযবরল অবস্থা আছে। সেক্ষেত্রে আমি মনে করি যে একটা ফাইনালি তারা এই চারজন, 4টে দল থেকে, 3টে দল থেকে আপনার প্রতিনিধি নিয়ে তারা চাচ্ছেন যে একটা ঐক্যমত ভাবে, বা একটি, যেহেতু এখন সরকার ঠিকমতো চালাতে পারছেন না, সবকিছু মিলে আমরা মনে করি যে তারা মনে করছেন যে সকলের ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করলে হয়তো একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমরা মনে করি যে জুলাই বিপ্লবের সময় যে রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্যবদ্ধ ছিল, এবং যে একতা ছিল, যে যেই আপনার সহযোগিতা তারা করেছে একে অপরের, সেটা মাঝখানে ফাটল ধরেছিল। এবং এটা আমি মনে করি জামাত এবং এনসিপির কারণে। তো সেক্ষেত্রে এখন আমরা চাই এই সরকার যাতে ব্যর্থতায় পর্যবেসিত না হোক। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন। আমরা চাই সংস্কার হচ্ছে, সংস্কারের মাধ্যমে নির্বাচন হবে। এবং সংস্কার করতে এতদিন লাগার কথা না। এবং একসাথে এত সংস্কার বাংলাদেশের মানুষ হজম করতে পারবে না। আর সংস্কার করলে সেই সংস্কারগুলি বাস্তবায়ন করবে কে? বাস্তবায়ন করার জন্য যে পলিটিক্যাল যারা পার্টিগুলি আছে, যে সমস্ত ভাষা এনসিপি, জামাত বা অন্যরা যে ভাষা ব্যবহার করে, তাদের দ্বারা কতটুকু সংস্কার, একই সাথে সমস্ত সংস্কার বাস্তবায়ন হবে, এটা আমি সন্দিহান। কারণ সেক্ষেত্রে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। কিন্তু জামাত এবং এনসিপি যেভাবে সংস্কার, দুনিয়া সংস্কার একসাথে নিয়ে আসতেছে, এটা আমরা মনে করি যে নির্বাচন বানচাল করবার জন্য বা দীর্ঘায়িত করবার জন্য এটা একটা পলিসি। আর আপনি যেটা বলছেন যে নির্বাচনের ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি, হুম। ফেব্রুয়ারি নির্বাচন আমি মনে করি হতেই হবে। কারণ নির্বাচন ছাড়া এই সরকার আর দেশ চালাতে পারবে না। আমি বললাম যে প্রশাসনের মধ্যে একদিকে যেমন আওয়ামী লীগের লোক আছে, একদিকে আপনার জামাতের লোক, এনসিপির লোক, বিএনপির লোক, সবকিছু মিলে একটা মানে চেইন এন্ড কমান্ড নেই। আহ, দেশ একটা অরাজকতার দিকে চলে যাচ্ছে। এই এই আর অরাজকতার দিকে যদি দেশ চলে যায়, তাহলে আওয়ামী লীগ, ফ্যাসিবাদী আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ থাকবে।
ভারত বসে আছে এই সরকার যেন ব্যর্থ হয়। সেই ক্ষেত্রে আমরা মনে করি নির্বাচন ফেব্রুয়ারিতে হতেই হবে, এবং এটা দেশের স্বার্থেই হতে হবে। কারণ জনগণের যে দাবি, নিজস্ব ভোটের অধিকার, এই একাত্তরের যে চেতনা, ন্যায় বিচার, ভোটের অধিকার, গণতন্ত্র, সেটা ফিরে আসতে হবে। সেক্ষেত্রে নির্বাচনের কোনো বিকল্প নেই। আচ্ছা, আরেকটা কুইক প্রশ্ন আপনি মানে এবারে বললে, আপনি যেহেতু বললেন কথাটা যে ভারত বসে আছে ভারতের আপনি কি মনে করেন যে বিএনপির মতন, আমরা যতটুকু জানি ভারতে বিএনপির সঙ্গে একটা অন্যরকম লবিং মেনটেন করতেছে, এবং বাস্তবতা হলো এটা যে ভারতের মতো বিশাল দেশ আমাদের প্রতিবেশী, বিএনপি একটা বিশাল দল, এর আগে 3বার ক্ষমতায় ছিল, বা ভারতের সঙ্গে বিএনপির সুসম্পর্কই ছিল, এমন কোনো মারামারি এমন কিছু হয় নাই, যে ব্যবসা বাণিজ্য সবই ছিল। এই বাস্তবতাকে উপেক্ষা করে আপনি যে বললেন ভারত কিন্তু ভারতকে মানে 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 সন্তুষ্ট করা দরকার নাই, সেটা এক ধরনের দাদাগিরি হয়ে যায়। কিন্তু এটা তো ঠিক যে আপনি এই প্রতিবেশীর সঙ্গে সুন্দর সম্পর্ক রাখবেন, এবং আমরা যতটুকু জানি ভারতের সঙ্গে বিএনপির বোঝাপড়াও হচ্ছে। আসলে কথাটা এমন না। আমাদের যে আহ, দলের যে আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি কিন্তু আমাদের যে মূলনীতি, সেটা হলো সকলের সাথে বন্ধুত্ব, সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্ব, কোনো প্রভুত্ব নয়। আমাদের কোনো প্রভু নেই, কিন্তু আমাদের বন্ধু থাকবে। সেই হিসেবে আমাদের প্রতিবেশী হিসেবে সেই বন্ধুত্ব সব দেশের সাথে থাকবে। কিন্তু ভারত সবসময় দাদাগিরি করেছে, এবং একতরফা তাদের মানে তাদের কথা শুনতে হবে, সে এবং তাদের একচেটিয়া ব্যবসা বাণিজ্য করতে হবে। সেই কারণে দেখেন আপনার বিএনপির সাথে আপনার আমাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু দেখেন ভারতের রাষ্ট্রপতির সাথে দেখা করেনি। আপনি দেখেছেন, কারণ তাদের যে একচেটিয়া মনোভাব। তো আপনার আওয়ামী লীগ যেভাবে ভারতকে সুযোগ সুবিধা দিয়েছে, শেখ হাসিনা বলেছে যে ভারতকে যা দিয়েছি তা আজীবন তারা স্মরণ রাখবে, এবং তারা কিন্তু স্মরণ রাখছে। কিন্তু বিএনপি তো এই ধরনের কোনো সুযোগ সুবিধা দিবে না। এবং দেখেন জামাত কিন্তু বলেছে, জামাত যে বলেছে, জামাতের আমির, যে ভারতের সাথে আমাদের কোনো বিরোধ নেই। তো এই কথা যখন আপনার বিএনপি বলে, তখন বিএনপিকে জামাত ট্যাগিং করে যে বিএনপি মনে হয় ভারতের সাথে আপনার একটা সমঝোতা হচ্ছে। না, আসলে কিন্তু এটা তো পিনাকি, ওই যে পিনাকিরা রাইট, বলছে পিনাকি ইদানিং বলে তো বলা হবে শুরু না। করে। এটা তো হ্যাঁ। বিএনপি মানে কখন কি বলে। তো সেই ক্ষেত্রে যখন জামাতের আমির বলল যে আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিলাম, তখন কিন্তু এটা নিয়ে রিয়াকশন হচ্ছে না। বিএনপি বললেই সমস্যাটা হচ্ছে। এখন বিএনপি হলো একটা রাজনৈতিক দল, তারা বিএনপি একটা বড় দল, বিএনপি আগামীতে জনগণ ভোট দিলে সরকার গঠন করবে। তখন বিএনপি তো সেই ভাষায় কথা বলবে, সেই কূটনৈতিক ভাষায়। এখন রাস্তায়, পল্টন ময়দানে ওই এনসিপির ছাত্ররা যে ভাষায় কথা বলে, বিএনপি তো সেই ভাষায় কথা বলতে পারে না। আপনার বিএনপি একটা ক্ষমতায় ছিল, ক্ষমতায় যাবে, অত বিএনপি তো ওই ছাত্রদের মতো কথা মানে বললে চলবে না। সেক্ষেত্রে বিএনপি বিএনপি কে সবসময় আপনি জানেন, এই ভারত সবচেয়ে অন্যায় কাজটা করছে বিএনপির বিরুদ্ধে। আপনার এই একতরফা সমর্থন দিয়েছে আপনার বাংলাদেশে এসে ভারতের ররা আপনার এই শেখ হাসিনাকে, এবং বিএনপি কে নির্মূল করবার জন্য যা ক্রস ফায়ার, আয়নাগর, এগুলো ভারত করেছে, র করেছে। অত বিএনপি কেন ভারতকে সুযোগ সুবিধা দেবে? যতটুকু ডিপ্লোম্যাটিক রিলেশন, যতটুকু আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা সেটা থাকতে হবে, সেটা আমরা রাখবো। কিন্তু দাদাগিরি করবার জন্য বা ভারতকে এক্সট্রা সুবিধা দেওয়ার জন্য আওয়ামী লীগের মতো, সেটা তো বিএনপি কখনোই করবে না। ঠিক আছে, খুব ভালো লাগলো। আমরা এখন শেষ করব। ইয়ে আমাদের আজকের অনুষ্ঠানের সুধীমণ্ডলী এখানে শেষ করতে যাচ্ছি। আমাদের সঙ্গে ছিলেন বিএনপির প্রভাবশালী নেতা, উনি- যিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে প্রবাসী এবং নিউ ইয়র্কের একজন সফল ব্যবসায়ীও বটে, এবং তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিরও সদস্য। এবং উনার সঙ্গে আগেই বলছি যে কেন্দ্রীয় নেতা এবং বিএনপির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মানে চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ওনার খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এবং যদ্দূর আমরা একটু জানি যে আগামী সপ্তাহে যে জাতিসংঘে ডক্টর ইউনূস আসতেছেন, ওনার সঙ্গে ফখরুল ইসলাম আলমগীর সাহেব আসছে, বা বিএনপির আরেকজন আসবে, তাদের সঙ্গেও গিয়াস আহমেদের একটা কোঅর্ডিনেশন রয়েছে। তো ওনার কাছ থেকে আপনারা অনেক কিছুই শুনলেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। গিয়াস আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ আপনাকে থাকবেন। ধন্যবাদ যে আমাকে আপনার কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ, কোনো অসুবিধা নেই। আপনি ভালো আবার আপনি আমাদের এখানে আসবেন। আপনি তো সব রেগুলার আসেন। আমাদের অনেক দর্শক শ্রোতা আছে যারা আপনাকে আমি অনেক কমেন্ট দেখেছি, আপনার ইসের উপরে অনেকে অনেক কমেন্ট করে, ভালো কমেন্ট, বাজে কমেন্ট না।
কেউ পিনাকির মুক্ত কেউ থ্যাংক গালিগালাজ ইউ, করে না। থ্যাংক ইউ, এরকম না। থ্যাংক ইউ, তো থ্যাংক ইউ দাদা। ভালো ভালো থাকবেন, তো আজ এখানে শেষ করি।